আমার এমন কাজ সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পরও আমি কাজটা পাইনি, কাজটা করিনি, অনেকবার হয়েছে আমার সাথে, কিন্তু তারপরেও আমি কাজটা ছাড়িনি। আমি জানি আমার এই প্রফেশনে কিছু না কিছু আছে। আমার এমন কাজ সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পরও আমি কাজটা পাইনি, কাজটা করিনি, অনেকবার হয়েছে আমার সাথে, কিন্তু তারপরেও আমি কাজটা ছাড়িনি। আমি জানি আমার এই প্রফেশনে কিছু না কিছু আছে। এমনিতে সার্থকের জীবন সম্বন্ধে সকলে জানে, মৈনাকের একটু শুনি প্রেম টেম। জি বাংলার মিঠি ছোড়া ধারাবাহিকে প্রত্যেক চরিত্রই আপনাদের খুব পছন্দের, কারণ প্রত্যেক চরিত্রে কিছু না কোনো না কোনো জায়গার সঙ্গে আপনারা রিলেট করতে পারেন, আমরা করতে পারি যে এই জায়গাটা বোধহয় আমার সাথে মেলে। হয়তো খানিকটা কোনো জায়গা হয়তো আপনারা মেলাতেও পারেন না, কিন্তু এই যে মেলার জায়গার পরিমাণটাই কিন্তু বেশি। এবং আমাদের সঙ্গে এমন একজন আছেন, তাকে আপনারা খুব ভালোবাসেন সার্থক স্যার হিসেবে। সেই হিসেবে তিনি ভালো, কিন্তু অনেকেরই মনে হতে পারে ছেলে হিসেবে সে ভালো না তার বাবার কাছে, কিন্তু সেটারও একটা ব্যাক স্টোরি আছে। যেরকম আমাদের জীবন আমরা সকলের কাছে ভালো হতে পারি না, ঠিক তেমনই সার্থক স্যারও ঠিক তাই। তো আমরা কথা বলে নেব মৈনাকের সঙ্গে, এবং কেন এত ভালো সকলের প্রিয় অভিনেতা হওয়ার পর কেন এই তকমাটা জুটছে যে ভালো ছেলে নয় পর্দার, তাই তো মৈনাক কেন? কিন্তু বাস্তবে কিন্তু ভীষণ ভালো ছেলে মৈনাক। আমি একটু আগের সঙ্গে কথাও বলছিলাম, মায়ের একমাত্রই সন্তান তো, এবং মায়ের চোখের মণি এবং মাও তার চোখের মণি, তাই তো? অবশ্যই, কারণ বাবাকে আমি সেই অর্থে পাইনি। বাবা মারা যান 2007-এ, তখন ক্লাস 7 থেকে 8-এ উঠছি। তো সেই টাইমটা বাবাকে আর তারপরে বাবার জার্নিটা দেখতেই পাইনি। তো সেখান থেকে মাই আমাকে থ্রু আউট এখনও অবধি সাপোর্ট করে গেছে, আমার এই জার্নিটার সাথে ছিল। মায়ের সাথে আমি খুবই কানেক্টেড তাই জন্য। আমি ওটাই জিজ্ঞাসাও করছিলাম, কারণ এর আগেও তোমার যখন ইন্টারভিউ নিয়েছি বা অন্যান্য জায়গাতেও দেখেছি তুমি মায়ের কথাটা খুব বলো, এবং বোঝাও যায় তোমার সঙ্গে কাকিমার খুব ভালো একটা সম্পর্ক। কিন্তু ওই সময়টা 7-8 তুমি জাস্ট একটু বড় হচ্ছ, অনেকটা পথ চলা বাকি। সেখানে কাকিমার একা স্ট্রাগলটা, সেটা এখন অতটা তখন বুঝতে না পারলেও এখন বোধহয় অনেকটা বেশি এখন বুঝতে পারি। ইনফ্যাক্ট এখনও আমরা স্ট্রাগল করেই যাচ্ছি সবাই। তো সেই জার্নিটা আমি দেখেছি। আমি কখনো ভাবিনি যে আমি এই প্রফেশনে আসবো। জার্নিটা খুব বড় ছিল, এখনও আছে, এখন সবাই শিখছে, আমি কিছুই হইনি। তো খুবই হার্ড টাইম গেছে, সবার লাইফে এরকমই যায়। তো বেসিক্যালি আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই জন্য কিছুটা হলেও টিকে থাকতে পেরেছি। একা হলে জানতাম না যদি কি করতাম। মাঝে মা জব করতেন, বাট ঠাকুমা অসুস্থ হয়ে যাওয়ার পর মা জবটা ছেড়ে দেন। কাকু সাপোর্ট করেন, কাকুর সাথেই থাকি, কাকু সাপোর্ট করেন। আমি তারপর এখানে অ্যাক্টিং লাইনে আসি। আগে ডান্স করতাম, সেখান থেকে যতটা ইনকাম হতো এখন অ্যাক্টিং করে ইনকাম হচ্ছে, এই আর কি। এইভাবেই চলছে আর কি সবটা। কখনো ছেড়ে দেওয়ার কথা মাথায় আসেনি যতই কঠিন সময়, কারণ এই জায়গাটা পৌঁছতে তো অনেকটা সময় লেগেছে। প্রথম কথা হচ্ছে আমি ভালোবাসি প্রফেশনটাকে। যেখানে ভালোবাসা থাকবে না, সেখানে তোমার মন চাইবে না সেখান থেকে ছেড়ে চলে আসতে। তো আমি জানি আমি প্রচুর খারাপ সময় গেছে। আমার এমন কাজ সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পরও আমি কাজটা পাইনি, কাজটা করিনি, অনেকবার হয়েছে আমার সাথে, কিন্তু তারপরেও আমি কাজটা ছাড়িনি। আমি জানি আমার এই প্রফেশনে কিছু না কিছু আছে, এটা আমার মন বলে। তো চেষ্টাতে চালিয়ে যাচ্ছি, দেখা যাক পরবর্তীকালে কী হয়। এখন অবধি তো কাজ করে যাচ্ছি, ঠাকুর পাশে আছেন, মায়ের সাপোর্ট পাশে আছেন, দর্শকের ভালোবাসা আছে, এই নিয়ে এগিয়ে যাচ্ছি আর কি। তুমি এখন খুশি নিশ্চয়ই ছেলেকে? মা খুবই খুশি। মাই একমাত্র যে আমাকে সাপোর্ট করেছিল প্রফেশনে আসতে, কারণ কেউই তখন মানতে চাইছিল না যে এই একটা আনসার্টেন প্রফেশন, এখানে গিয়ে কিচ্ছু হবে না, অনেক খাটনি, অনেকে। এখন হয়ে যাওয়ার পরে অনেকেই বলছে বাবা তুই খুব ভালো কাজ করছিস, এটাই তো চেয়েছিলাম, এটা টিভিতে দেখাচ্ছে তোকে। তো সাকসেস পাওয়ার পরে না অনেকেই আশেপাশে, সাকসেস যখন হয় না মানুষ তখন কেউ পাশে থাকে না, মা বাবা ছাড়া, ফ্যামিলি লোকেরা ছাড়া। তো মায়ের সাপোর্টটা অলওয়েজ পেয়েছি, কাকু কাকিমারাও সাপোর্ট করেছিল, কিন্তু মা যে পরিমাণে সাপোর্টটা করেছিল সেটা কেউ করেনি। এই জায়গা থেকে, তোমার ভালোবাসার জায়গা থেকে প্রথম আর্নিং কত মৈনাকে, এবং সেটা কি করেছিলে? কাকিমাকে দিয়েছিলে? প্রথম আর্নিং মাকে অবশ্যই দিয়েছিলাম, আর আমি একটা ফোন কিনেছিলাম OnePlus 7 Pro, প্রথম নিজের টাকাতে। প্রথম শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমার প্রথম সিরিয়াল, তো ওই প্রথম স্যালারি পেয়ে আমি ওই ফোনটা কিনেছিলাম। তার আগে
মৈনাক ফোন ইউজ করতে ইউজ করতাম, মার ফোন ইউজ করতাম। আর একটা মা আমাকে ফোন কিনে, ভিডিওকনের একটা ছোটো ফোন, ওটা চুরিও হয়ে গেছে খেলতে যাওয়ার সময়, খেলতে গেছিলাম পকেট থেকে পড়ে গেছে। তো মার ফোন ইউজ করেছি, মা আমাকে একটা ফোন কিনে দিয়েছিল, সেইভাবে ইউজ করেছি। বাট নিজের টাকায় ফোন, ওইটাই আমার প্রথম। কিন্তু এই যে ধৈর্যে, আসলে ধৈর্য ধরলে বোধহয় সেই ফলটা পাওয়া যায়, সেটা মৈনাক বুঝতে পারে। অবশ্যই ধৈর্য ধরলে ফলটা পাওয়া যায়, আর পরিশ্রম তো অবশ্যই লাগে। আর আমাদের প্রফেশনটা এমনই যে তোমাকে টিকে থাকতে হবে। তুমি আজকে কাজ পাচ্ছ না, 4 মাস কাজ পাচ্ছ না, 5 মাস কাজ পাচ্ছ না বলে আমি হাল ছেড়ে দিলাম, চলে গেলে কিন্তু আর ফিরে আসা খুবই মুশকিল। এইটুকু জায়গা যদি তোমার ফাঁকা থাকে না, একজন লোক আছে কিন্তু সেই জায়গাটাকে ভরাট করে দেবে, তুমি আর সুযোগ পাবে না। তো সেই জন্যই আমি টিকে আছি, আমি চলে যাইনি, চলে যাওয়ার মাথাতেও আসেনি যে আমি ছেড়ে চলে যাব, চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখ, একটা ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গাও তো থাকে, সেই জায়গাটায় যেহেতু তুমি, আমি বলছিলাম যে আর্নিং মেম্বার তুমি কাকু চলে যাওয়ার পর, মানে তোমার বাবা চলে যাওয়ার পর, কাকুরা আছেন তোমার কাকুরা, কিন্তু তবুও কোথাও গিয়ে মায়ের দায়িত্বটা পুরো আমার সঙ্গে, আমার জীবনযাপন। তো ওটা তো একটা সমস্যা আছেই, যে ফিনান্সিয়াল সাপোর্টটা, ফিনান্সিয়াল ব্যাপারটা। তো আমি কি মনে করি জানো তো, কম টাকা হোক কিন্তু কাজটা যদি ভালো হয়, আমি সেই কাজটা করব। আমি ওয়েট করব, আমি ওয়েট করব একটা ভালো চরিত্রের জন্য। তার জন্য একটু আমাকে যদি স্ট্রাগল করতে হয় আমি করবো, কিন্তু একটা ভালো ক্যারেক্টারে, ভালো চরিত্রের জন্য আমি ওয়েট করব, এটা আমি মনে করি। মানে কখনো গিভ আপ। সংসারে আমার একটা মেম্বারও বেড়ে গেছে, আমার ল্যাব্রাডর সিম্বা, ও আছে, ওকেও সন্তানের মতো মানুষ করতে হয় জানো, তো ওটারও একটা চাপ আছে, আগে মা ও দুজনকে দেখতে হয়। কিন্তু তারপরেও আমি মনে করি একটু কষ্ট হবে, কিন্তু কষ্টটা করে নিতে পারি যদি পরেও কাজটা যদি ভালো হয়, তাহলে সেই কষ্টটা তোমার ফিল হবে না, মনে হবে না। গিভ আপ করার মেন্টালিটি কখনো আসেওনি, সেই ভাবনা কখনো আসেনি, এবং এখনও সেটা যাতে নাও আসে আর দরকারও নেই হয়তো। কিন্তু একটা কথা বলবো, এই যে ধরো আমাদের এই প্রফেশনে পরপর কাজ তো নেই, একটা তারপর অনেকটা বিরতি, সেই সময়টা মইনা কিভাবে কাটাও, মানে নিজেকে গ্রুম করো বা পজিটিভ থাকো, মানে কিভাবে সেটা আমি বলছি, এই সময়টাই সবচেয়ে কঠিন লড়াই। দেখো, সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে খুব খারাপ চিন্তাভাবনা আসে, যে ডিপ্রেশন আসে, ফ্রাস্ট্রেশন আসে, তো সেগুলো আমার মানুষের আসেই সেটা। আর সেগুলো কাটানোর চেষ্টা করি, ভালো সিনেমা দেখি, ফ্যামিলির সাথে টাইম কাটাই, কোথাও একটু বেরোই বা অন্য কিছুর মধ্যে শিফট হয়ে যাই। মাঝে মাঝে চিন্তাভাবনাটা মাথার মধ্যে ঘোরে যে আমার কাজ নিয়ে এখন ভালো কাজ পেতে হবে, এই হবে, কিন্তু ওটাকে চাপা তো দিতে হবে, আমাকে তো স্ট্রাগল করে যেতে হবে। তো সেইগুলোকে শিফট করার জন্য আর কি সেই অন্যান্য কিছু ভাবি। নাচটা কি এখনো আছে সঙ্গে, নাকি একদম ছেড়ে দিই? এটা আমার খুবই মানে খারাপ লাগার জায়গা, যে নাচটা এখন আমি কন্টিনিউ করতে পারি না। আর কন্টিনিউ করতে পারি না ইন দ্য সেন্স, আমি ভীষণ ল্যাদখোর, সত্যি কথা বলতে ভীষণ ল্যাদখোর হয়ে গেছি। আমি এখনও মানে দু একটা স্টেপ করার চেষ্টা হয়, কিন্তু ওই এনার্জি যেটা ছিল না, একটা ডান্স করতে করতে যখন থেমে যাও, সেই এনার্জিটা আসে না। তবে আমাকে বাড়ির লোক আমাকে মা বলে ডান্সটা প্র্যাকটিস করে, ইভেন অনেক আর্টিস্টরাও বলেছে। তো চেষ্টা করি আবার ডান্সটা নিয়ে কিছু করবো আবার। এই একটা জায়গা নিজের একদম থাকুক আলাদা করে। কিন্তু আমি বলছি, তুমি কি নাচ শিখতে নাকি শেখাতে বা শো করতে? আমি একদম প্রথমে নাচ শিখতাম না, আমি অনেক বড় বয়সে গিয়ে আমি নাচটা শিখেছি আর কি, ওয়েস্টার্ন করে শিখেছি। প্রথমে করতাম কি, টিভিতে যে ডান্সগুলো হতো ওটা দেখতাম, দেখে এক্সপ্রেশনগুলো দেখতাম, ওটাও দেখতাম, দেখে পাড়ার প্রোগ্রামে নাচতাম, এইগুলো করতাম, এইটা করতাম। অনেক পরে গিয়ে আমি ওয়েস্টার্ন বলিউড স্টাইল শিখেছি, তারপর ওখান থেকে প্রোগ্রাম করেছি, অনেক জায়গায় প্রোগ্রাম করেছি। তো সেক্ষেত্রে আমি এমনিতে যদি ডান্সার, অ্যাক্টর বাদে আমি বলছি, মৈনাক আর কোনো রাস্তা ভেবে রেখেছিল যে এইটা হব, হ্যাঁ কি না, এগুলোই হবো, আর আমি কিছু হতে পারি না? এইগুলোই ভেবেছি। ডান্সটা তো প্রথম প্রায়োরিটি ছিল, ডান্সটাই আমি করতাম, করার পর ডান্স ড্রামাও করেছি ইনফ্যাক্ট, তারপর এই অ্যাক্টিংটা নিয়ে চেষ্টা করেছি। মানে এই দুটোর মধ্যেই আমি ছিলাম, আদার্স কিছু ভাবিনি। আমি চাকরি করতে আমার মানে হসপিটাল ম্যানেজমেন্ট পাস আউট, তো ওটা আমি 5 মাস চাকরি করে ছেড়ে দিয়েছি, কারণ আমার ভালো লাগতো না অ্যাকচুয়ালি ওই লাইনটা, মনটা ওইখানে না। একটা ডিগ্রি পাওয়ার আছে, করেছি 5 মাস জব করেছি, ব্যাস। যখন চাকরিটা ছাড়লে বুকটা দুরু করছিল, বা কতবার ভেবেছো ছাড়বো কি ছাড়বো? আমি ভাবিনি যে হ্যাঁ ছেড়ে দিয়েছি, আমি ওইটা আর যাইনি, মানে চাকরিটা ছাড়লাম কি হবে, ওই ভাবনাটা ছিলই না। তখন আমি প্রোগ্রামটা করতাম, তো ওই প্রোগ্রামের দিকে আমার ঝোঁকটা বেশি ছিল, চাকরি থাক, আমি শো করবো আগে, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি। মানে মৈনাক বেশ সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এবং কনফিউজড নয়। আমি যেটা ভালোবাসি আমি সেটা করবো।
যেটা আমার মন নেই সেটা আমি করে বেকার বেকার আমার নিজের ভালো লাগবে না, জোর করে তো কিছু হয় না। বেশি দূর অবধি তুমি ওটা নিয়ে এগোতেও পারবে না। তো সেক্ষেত্রে আমি বলছি যে এখন তো এখানে যে ভালোবাসাটা পাচ্ছ সেটা আমি একটু আগে জিজ্ঞাসা করছিলাম সার্থক স্যার যখন এসেছিলে ভেবেছিলে যে এই এতটা সত্যিই সার্থক হবে আমার এই চরিত্রটা? যখন এসেছিলাম তখন একদমই ভাবিনি যে আমি চরিত্রটাকে এতটা মানে ঠিক করে তুলতে পারবো। জানি না খুব ভালো করছি আমি এটা বলবো না, চেষ্টা করছি ভালো করার, তার রেসপন্সও পাচ্ছি। আমি যখনই বাইরে বেরোই একজন কি দুজন তো বলবেই রেগুলার যে সার্থকের চরিত্রটা খুব ভালো লাগছে, তোমাদের কেমিস্ট্রিটা খুব ভালো। তো এইটাই আলটিমেটলি প্রাপ্তি না একটা অভিনেতা হিসেবে। টাকা পয়সা তো সব প্রফেশনে অল্প বিস্তার আসতে থাকবে, কিন্তু এই চরিত্রটা যখন আমি ফুটিয়ে তুলতে পারছি, তার রেসপন্সটা যে আমি পাচ্ছি, এটাই আমার কাছে প্রাপ্তি। খুব ভালো লাগছে, প্রতিদিনই আমি এই সার্থক চরিত্রটাকে নিয়ে ভালোই রেসপন্স পাই এখনও অবধি। এই চরিত্রটা করতে গিয়ে যে এতটা রুট, সব সময় হাসিটা প্রায় দেখাই যায় না সেভাবে, তাই তো? এই চ্যানেলের লোক আমাকে বলছে, এই তো আমি একটা একটা কাজে গেছিলাম ওদের ওখানে, বলছে এই তো সার্থক হাসছে, মানে ওরা তো কোনো হাসতে দেখেইনি, মানে তার মানে চরিত্রটা পারছি করতে, ফুটিয়ে তুলতে পারছি ওরা যেমন চাইছে আর কি। একদমই হাসে না সার্থক, ও হেসেছে সিনে বলতে গেলে একবার, হয়তো স্লাইড একবার হেসেছে আমার মনে আছে, কিন্তু সবসময় ও রাগী, স্ট্রিক্ট, গম্ভীর। সেটা একটা ব্যাক স্টোরি আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। বোধহয় চাইল্ডহুড বা বাবার সঙ্গে সম্পর্কটা, বাবা আমি সার্থক মনে করে তার মা অসুস্থ হয়েছিলেন, তো মারা গেছিলেন, তখন বাবা আসতে পারেনি চিকিৎসার জন্য, অন্য একজনের চিকিৎসা করছিল, তো সেই জন্য সার্থক মনে করে যে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাই দায়ী। তো সেই থেকে ছোটোবেলা থেকে এই মিথ্যে রাগ, মিথ্যে অভিমানটা নিয়ে এখনও বয়ে চলেছে, তো সেই জন্য বাবার সাথে ওর বনিমানা নেই। আর একটা ব্যাপার আছে, ওর গার্লফ্রেন্ড একটা ছিল, তো ওই গার্লফ্রেন্ড ওকে ডিচ করে, তার ফলে ও আরও এরকম হয়েছে, মানে পুরোটাই খারাপ আর কি। যেহেতু তো সেই কারণে কিন্তু ভালো তো আসছে সময়, বোঝা যাচ্ছে স্রোত আসছেন ভালোবাসা নিয়ে। দেখা যাক, এখন এই হাসিটা কখনো দেখবেন না, এখন দেখা যাচ্ছে। কিন্তু এমনিতে সার্থকের জীবন সম্বন্ধে সকলে জানে। মৈনাকের একটু শুনি, প্রেম তো হয়েছে, কেটেও গেছে, এখন আর ওইটা নিয়ে ভাবি না, এখন কাজটা করছি, ওটার উপরই ফোকাস রেখেছি, কারণ আলটিমেটলি কাজেই তোমাকে চিনবে। এখন আগে যখন কিছু করতাম না তখন কেউ কিছু মিশতো না, ওই এখন কাজ করছি বলে সবাই মিশতে চাইবে, ওই টাইমটা তো আমি দেবো না। সময় থেকে বুঝলে, মানে এটা এর আগেও বলছিলে, এটা একটা বোঝার সময় থাকে। এটা কখন থেকে আমি সিরিয়াল শুরু করেছি, সিরিয়াল করার পরেও আমি যখন গ্যাপে বসেছি তখন আমাকে কেউ চিনবে না। আবার যখন আমি কাজ করছি, আবার কাজ করলে ওদের ডিমান্ড আছে যে তুমি এই চ্যানেলে করছো না, ওই চ্যানেলে করছো না কেন, মানে চ্যানেলের আবার ডিমান্ড আছে একটা। তো সেই জিনিসগুলো মানুষ চিনে গেছি, মানে তোমার ভালো সময় তোমার পাশে আছে, খারাপ সময় তোমার কেউ পাশে নেই, আর যারা খারাপ সময় পাশে থাকে না তারা আলটিমেটলি থাকা দরকার নেই তাদের। মৈনাক ঠিক সময় মানুষ চিনতে শিখে, যেটা সবচেয়ে কঠিন আমাদের সারা জীবন। এই এক্সপিরিয়েন্সটা আমাকে করিয়ে দিচ্ছে, আমি থ্যাঙ্কফুল আমার ভগবানের কাছে। এরকম অনেক এক্সপিরিয়েন্স, অনেক বন্ধু আমি পেয়েছি। তো আপনাদের কিছু বলা, ধাক্কা তো অবশ্যই খেয়েছি, ধাক্কা না সবাই ধাক্কা খেয়েছি, ধাক্কা না খেলে আমরা শিখবো না। হ্যাঁ, তো এখন বুঝে গেছি কাজের উপর ফোকাস করো, বাকি সব কিছু আসবে যাবে। কিন্তু প্রেম থেকে দূরে, তার মানে এখন মৈনাক, এটা শুনে কতদিন প্রেম থেকে দূরে, বন্ধুত্ব সব ঠিক আছে, সবার সাথে বন্ধুত্ব ঠিক আছে, প্রেমের মধ্যে আমি নেই। কেন, মানে না ভাই, দরজা বন্ধ অনেক হলো, আমি এবার দরজাটা বন্ধ করলাম, আর ইচ্ছে করে না এখন আর, সত্যি কথা বলতে। এত মানে তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে বলতে পারো, তিক্ত হয়ে গেছে বলতে। হ্যাঁ আছে, আমার দিক থেকে আছে, অপরের দিক থেকে আছে, একতরফা তো হয় না। হ্যাঁ, তো সেই আর কি, এখন ওই সব দিক দিয়ে ওই দিকে যাই না, কাজটার উপর ফোকাস করছি। এবং আমাদের মনে হয় এই আমাদের যে বয়সটা, সেই বয়সটা আস্তে আস্তে কাজই বোধহয় আমাদের সব কিছু দিতে পারে, তাই না? আর কেউ কিছু না, কাজ ছাড়া আমাদের এই এজে এসে দাঁড়িয়ে কাজ ছাড়া আমাদের কিছু দিতে পারে না, কাজটাই আমাদের সাপোর্ট করে অনেকটাতে, তো লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে। তো কাজ ছাড়া আমার মনে হয় না আর কিছু সাপোর্ট করে। খুব ভালো আড্ডা হলো, বহুদিন ধরে পেন্ডিং। আমরা একটা কোভিডের সময় আড্ডা হয়েছিল, অনেক দিন আগে। আমরা স্ট্রাগল করছিলাম কবে আমরা আড্ডাটা দেবো, ফাইনালি আজকে আড্ডাটা হলো। বাট খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, অর্পিতা। এবং আমার খুব ভালো লাগলো যে তুমি খুব সোজা কথা সত্যিভাবে বলো, মানে বলতে তো কোনো লাভ নেই, আমি বাড়িয়ে বলতে পারি না, যেটুকু আমি করেছি, যেটুকু আমার সাথে হয়েছে সেইটুকু বলো। আমি বড় গল্প বানিয়ে তো আমার কোনো লাভ নেই।
এবং সেই গল্পটা বেশি দিন টেকেও না, এটা সকলেই জানি। যাই হোক, আর এমনিতে কাজের ক্ষেত্রে যাই যে ধারাবাহিকেই কাজ করার ইচ্ছে, নাকি এখন প্রচুর ওয়েব সিরিজ হচ্ছে, বড় পর্দা ছাড়া আমি বলবো ওয়েব সিরিজ অনেক হচ্ছে, সেখানে চেষ্টা করছো মৈনাক, সেটা নিয়ে কোনো ভাবনা ছিল? সবটাই সুযোগের উপর আর কপালের উপর। সুযোগ আর কপাল যদি সাথ না দেয় তুমি কিছুই করতে পারবে না। তো ওটা আমি খুব মনে করি, আর আমার কপালটা তো খুবই ভালো। তো কপালটা খারাপ হ্যাঁ মনে হয় আমার মনে হয় আমি হওয়া কাজ এটা অভিনেতাদের সঙ্গে হয়ই এটা, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়েছে, বহুবার হয়েছে যে হওয়া কাজ হয়নি, লাস্ট অবধি আশা নিয়ে বসে রইলাম, হলো না। তো এই খারাপ লাগাগুলো এখনও রয়েছে, বাট কাজ করে যাচ্ছি, এটাই যা, আর কি এক্সপেকটেশন বেশি রাখি না। একদম, সঠিক সময়েরও প্রয়োজন হয়, হয়তো এইটা সঠিক সময় আসছে তোমার এবার, এই যে যেমন দেখা যাক ভগবান কি চায়, মানুষের ভালোবাসা কি চায়। তো সেটা যদি সঠিক তো অবশ্যই, সেই ভগবান কি চায়, লাখটা কবে ফেভার করে সেটার উপর নির্ভর করছে। অবশ্যই ওয়েব সিরিজ, সিনেমা বলো, ভালো চরিত্র যদি অফার আমাকে আসে আমি নিশ্চয়ই করবো। তুমি নিজে অ্যাপ্রোচ করো, মানে যেটা হয় যে করতে হয়, মানে প্রত্যেক দিন কাজে থাকলেও চেনা মানুষদেরও বলতে হয় যে আমি আছি এখানে, এটা ভীষণ দরকার নিজের জায়গাটা বোঝা। আমি নিজে যতটুকু পারি, আমার যতটুকু ক্ষমতা বলার, প্রডিউসারদের বলো, যারা কাস্টিং করে তাদের বলো, সেটুকু দিয়ে আমি নিজের যথাসাধ্যভাবে বলি, বাট বেশি আমি কিছু করতে পারি না। তো বলি, অনেকেই আমাকে কাজ দেন, অনেকে চেষ্টা করেন, ও কিন্তু হয় না আলটিমেটলি, তাদেরও কিছু করার নেই। খুশি আছে, এতেই ভালো আছি, যেটুকু কাজ করছি এতেই আমি খুশি। একদম, এবং এখনো সময় অনেক বাকি, সবে শিখছি আমি, সবে তো নতুন আমি, শেখার শেষ নেই। একদম, সামনে কি আছে তুমি জানো না, হয়তো অনেক ভালো কিছু অপেক্ষা করছে অবশ্যই। তো সেই পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে যাচ্ছি, মিটিজেরও করছি, সার্থককে সবাই ভালোবাসছে, আমি খুব খুশি এতে। এভাবে তোমার পথ চলাও সার্থক হোক সব সময়। শেষ করব, কিন্তু শেষে দর্শকদের কি বলবে, মিঠিঝোড়ার অনুরাগীদের, তোমার অনুরাগীদের? দর্শকদের তো আলাদা করে কিছু বলার নেই, আমি রেসপন্স পাই, আপনারা আমাকে এতটা ভালোবাসা দেন, শ্রোতা সার্থককে এতটা ভালোবাসা দেন, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এইভাবেই আমাদের ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, আর কিছু চাই না। আর মিঠিঝোড়া দেখবেন সোম থেকে শুক্র ঠিক রাত 10টায় জি বাংলায়। নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।